গল্পের নাম বাঁকের নাম জীবন। গল্পটি লিখেছেন রূপান্বিতা রায়। তলপেটে চাপ চাপ ব্যথা হচ্ছে সকাল থেকে। অবশ্য শুধু তলপেটেই না, বুকেও খুব ব্যথা কাল থেকেই। অন্যদিন ঘুম থেকে উঠে গরম জলে মধু আর ভিজানো চিয়া সিড গুলে খায় অনন্যা। তারপর কিছুক্ষণ যোগাসন করে। যোগাসনগুলো অবশ্য সবই ইউটিউব দেখেই শেখা। তারপর দুটো ব্রাউন ব্রেড, একটা কুসুম ছাড়া ডিমের সাদা অংশ সেদ্ধ আর এক মুঠো মিক্সড সিড খায়। ঘণ্টাখানেক পর অফিসে পৌঁছে একটা আপেল বা পেয়ারা। এইভাবেই রুটিন মেনেই চালায় ও সারাটা দিন। ওজন যে কমাতেই হবে ওকে, আবার আগের মতো হয়ে উঠতেই হবে। কথাটা মনে পড়তেই দীর্ঘশ্বাস আসে অনন্যার। কিন্তু এখন দুঃখ বিলাসের সময় নেই। যোগাসন করার আগেই বাথরুমে যেতে হবে একবার। যদি হয় এর মধ্যেই বুড়ি হয়ে গেলে কিভাবে হবে? অবশ্য এই সমস্যা এখনকার নয়, গত বছরখানেক ধরেই অনিয়মিত রজস্রাব চলছে ওর। প্রথম পরিমাণ কম হচ্ছিল, তারপর দিন কমা শুরু হলো। এই বছর থেকে মাসে মাসে আর হচ্ছেও না ঠিকভাবে। মে মাসে হয়েছিল, জুন জুলাই আগস্টে হয়নি। আবার এই সেপ্টেম্বরে যদি হয়, কিন্তু না, সেরকম কিছুই না। দুবার তিনবার করে দেখলো অনন্যা, না হয়নি। লিকুইড সোপ দিয়ে হাত ধুতে ধুতে চোখে জল ভরে এলো অনন্যার। এবার বুড়ি হয়েই গেল। তবে একদম ছোট্টবেলায় পাকা বুড়িদের মতো কথা বলতো ও, তাই ডাকনাম ছিল বুড়ি। আর হয়তো তাই একটু তাড়াতাড়ি বড় হতে হয়েছিল ওকে। এখনও মনে আছে সেই দিনটার কথা। ক্লাস 5-এ পড়তো তখন। একদিন স্কুলে গিয়ে কি যে পেটে ব্যথা শুরু হলো হঠাৎ করে। প্রথমে তো ভেবেছিল মরেই যাচ্ছে বুঝি। মায়ের সঙ্গে বাবার সঙ্গে আর দেখা হবে না। এমন কান্না জুড়েছিল যে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। মা শুনে হেসেছিলেন খুব। বলেছিলেন সব মেয়েদের এমন হয়, মেয়ে থেকে নারী হয়ে ওঠা। প্রথম কান্না জুড়ত অনন্যা। শুধু প্রথম কেন, এই মাত্র বছর 2 আগে পর্যন্ত দিনটা এগিয়ে এলেই বিরক্ত লাগতো যেন। এত বছর পরে অভ্যাস হয়ে গেছে বটে, তাও শরীর আর মনের উপর দিয়ে তো কম ঝড় যায় না। তবে এই বছরখানেক থেকে কি যে শুরু হয়েছে। শারীরবৃত্তের নিয়ম মেনে একদিন শেষ হতেই হতো, তবু অদ্ভুত একটা কষ্ট হয় এখন ওর। যেন ফুরিয়ে যাচ্ছে সব কিছু। একটা চাপা অতৃপ্তি, দীর্ঘশ্বাস ঘিরে থাকে সব সময় ওকে। খালি মনে হয় কি পেলাম জীবনে। খুব ফর্সা নয় অনন্যা, উজ্জ্বল শ্যাম বলা যায় ওকে। মুখশ্রীও যে খুব সুন্দর তাও কিন্তু নয়। তবে গভীর 2 চোখ, নারকেল পাতার মতো দীর্ঘ আঁখি পল্লব আর জোড়া ভুরু, সব মিলিয়ে এক ঝলক তাকিয়েই মুখ ফিরিয়ে নেওয়া যেত না ওর দিক থেকে। কৈশোর থেকে মুগ্ধ দৃষ্টিতে অভ্যস্ত তাই অনন্যা। তা তখন তো শুধু বাবা মা নয়, পাড়ার কাকু কাকিমাদের চোখও থাকতো সবার দিকে সর্বক্ষণ। আর কারোর সঙ্গে সামান্য কথা বললেও বদনাম রটে যেত ঝড়ের গতিতে। আর মেয়েদের উপরেই তো দায়িত্ব পরিবারের সম্মান রক্ষা করার। তাই অনন্যার মন ব্যতিব্যস্ত করে তুললেও চোখ সেই সব কথা শোনেনি। বা চোখ কখনো অবাধ্য হলো, ঠোঁট কখনো সীমানা ছাড়ানোর সাহস দেখায়নি। এমএ পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অনন্যার। জ্যাঠতুতো দিদির বিয়েতে জামাইবাবুর এক আত্মীয়া তার আত্মীয়ার হীরের টুকরো ছেলের জন্য পছন্দ করেছিলেন ওকে। তা হীরের দুটিতে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বাবা মায়েরও। তাই পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগেই 4 হাত এক করে দিয়েছিলেন ওরা, অনন্যা আর শ্রমিকের। অনন্যা তখন মোটে 22, শ্রমিক প্রায় বছর 10-এর বড়। বিয়ের পর নতুন সংসার অবশ্য খারাপ লাগছিল না অনন্যার। শাশুড়িমা মোটের উপর ভালো মানুষ ছিলেন। কাজে ভুল হলে একটু রেগে গেলেও দেখিয়ে দিতেন। শ্বশুরমশাই নির্বিরোধী, নিজের চা সময়ে পেলেই খুশি। শ্রমিকও বাবার মতে নির্বিরোধী। সময় কেটে যাচ্ছিল নিজের গতিতে। রুমি এলো জীবনে। কিভাবে এলো সেটা অবশ্য নিজের কাছেই একটা প্রশ্ন অনন্যার। কারণ শ্রমিক তো একেবারেই হাতে গোনা কটা দিন ছাড়া ঘনিষ্ঠ হতেই পারেনি কখনো, চাইও নি। এই নিয়ে অনুযোগ অভিযোগ করলে উদাসীন থেকেছে অথবা রেগে গেছে। মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না অনন্যার। আর হয়তো ওরই দোষ, বা এটাই দস্তুর। তাই 27-এর অনন্যা 4 বছরের রুমিকে আঁকড়েই মেনে নিয়েছিল ভবিতব্যকে।
এইভাবেই তো কেটে গেল কতগুলো বছর। রুমি তখন 5 বছরের, তখন শ্বশুরমশাইয়ের ক্যান্সার ধরা পড়ল। হেলথ ইন্স্যুরেন্স ছিল না, একা সামাল দিতে দিতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল শ্রমিক। তখনই পাকে চক্রে একটি এনজিওতে চাকরি পেয়ে গেছিল অনন্যা। কাজ ছিল ফোন করে ডোনেশন চাওয়া। প্রথম প্রথম খারাপ লাগতো, কত মানুষ ফোন কেটে দিত, গালিগালাজও শুনতে হয়েছে। কিন্তু বাড়ির কথা ভেবেই দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছিল অনন্যা। হয়তো সেই হাল না ছাড়ার লড়াইটার জন্যই বছর 3 টিকে গেছিল চাকরিটাই অনন্যা। ততদিনে শিখে গেছিল অনেক কিছুই। কর্পোরেট কোম্পানিগুলো চায় এই সমাজের জন্য কিছু করতে, যাতে তাদের সামগ্রিক ব্র্যান্ড ইমেজ ভালো হয়। সেই জন্য তারা কিছু এনজিওর সঙ্গে কাজ করে। অনন্যা শিখে গিয়েছিল কিভাবে কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে নেটওয়ার্ক আর জনসংযোগ বাড়াতে হয়। এইভাবে স্মার্ট বলিয়ে কইয়ে হয়ে ওঠার পরে একটি বিদেশি এনজিওতে অ্যাপ্লাই করেছিল ও, আর প্রায় আশাতীতভাবেই পেয়েও গিয়েছিল চাকরিটা। তবে লম্বা কাজের সময় টেনশন, স্ট্রেস সব মিলিয়ে উল্টোপাল্টা খাওয়া হয়ে যায় অনন্যার প্রায়। তার সঙ্গে বেড়েছে ওজন এবং অন্যান্য সব উপসর্গ। ফলে শরীর জুড়ে ক্লান্তি আর খরার লক্ষণ। ডাক্তারের কাছে গেলেই বলে ওজন কমান। আরে ওজন কমবে কিভাবে? সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ আর কাজ। এখন আর স্পন্সরশিপের জন্য ফোন করতে হয় না ঠিকই, কিন্তু ক্যাম্পের কাজ করা, ক্যাম্প চালানো, ইভেন্ট অর্গানাইজ করা, সব কাজ প্রায় একার হাতে করতে হয় ওকে। বিদেশি কোম্পানি, তাই মাইনেটা মাসের শেষ দিনে পাওয়া যায়, এইটুকুই যা। ব্যায়াম যে করবে, জিমে যে যাবে, সময় কই, আর অভ্যাসও তো নেই। নিজেকে মানিয়েও নিয়েছিল অনন্যা। বয়স হয়ে গেল, 22 বছরের মেয়ের মা। এই বয়সে এই ঠিক আছে। কিন্তু আজকাল যে কি হয়েছে অনন্যার, মাঝে মাঝে নিজেকেই চিনতে পারেন না যেন। শ্রমিক এখনও আদ্যন্ত উদাসীন এক পুরুষ। 50 পেরোতে না পেরোতেই যেন বুড়ো হয়ে গেছে অনেকটা। অফিস থেকে ফিরেই দুফেরটা করে লুঙ্গি পরে বসে যায় খবরের চ্যানেল খুলে। হাউ হাউ করে ঢেকুর তোলে অবিরাম। তারপর খাওয়া আর ঘুম, এই তো জীবন। তবে এত বছর ধরেও তো জীবন এমনটাই ছিল, কিছুই পাল্টায়নি। শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর হঠাৎ করে জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো আর মানিয়ে নিতে পারল না শ্রমিক। সারাক্ষণ একটা আমার মাথার ছাদ চলে গেল, অনেক লোন হয়ে গেল, এভাবেই কাটিয়ে দিল এতগুলো বছর। প্রথম দিকে সেই উপচে পড়া দিনগুলোয় শ্রমিকের প্রত্যাখ্যানের পর থেকেই নিজেকে নিয়ে ভাবা যেন থেমে গিয়েছিল অনন্যার। তারপর তো নতুন চাকরি আর ছোট্ট রুমিকে নিয়েই হিমশিম প্রায়। যেভাবেই হোক চাকরিটা টিকিয়ে রাখতেই হতো। মাত্রা ছাড়া স্ট্রেস ইটিং, অর্থাৎ চিন্তা থেকে খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়াটাও প্রায় তখনই শুরু হয়েছিল অনন্যার। নিজের অজান্তেই এই স্ট্রেস ইটিং জাপটে ধরেছিল ওকে, আর তার ফলস্বরূপ ওয়েট গেন। তবে অনেক কিছুর মতোই এটাও মানিয়ে নিয়েছিল অনন্যা। রুমির কলেজ শেষ হয়ে এলো প্রায়। রুমির সঙ্গে ছোটবেলা থেকেই একটা নিটোল বন্ধুত্ব আছে ওর। রুমি ওর খোলা জানালা যেন। এখন যুগ অনেক পাল্টে গেছে, আর এই পরিবর্তন এসেছে খুব দ্রুত। ওদের মতো মুখচোরা সময় কি আর আছে? সত্যি বলতে কি, অনেকে আজকাল যেমন জেনজিদের নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কথা বলে, শুনে খারাপ লাগে অনন্যার। ওর বরং মনে হয় এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট। বিভিন্ন রকমের পরিস্থিতিতে ভেবলে যায় না ওরা, যেমন অনন্যারা যেত। অহেতু কুণ্ঠা লজ্জা নেই ওদের। মনের কথা চেপে রেখে ঢক করে ঘাড় নাড়ে না ওরা। তাই হয়তো কলেজে পড়তে পড়তেই রুমির যে একজনকে পছন্দ হয়েছে মাকে জানিয়ে দিয়েছিল ও। প্রথমে একটা ধাক্কা লেগেছিল বটে অনন্যার, কিন্তু পরে ভেবে দেখেছিল এটাই তো স্বাভাবিক খুব। ও নিজে যেভাবে প্রেমে পড়েনি কারোর, প্রেমের কথা ভাবলেই বাড়ির শাসনের কথা মনে পড়ত। তারপর তো সাত তাড়াতাড়ি বিয়েই হয়ে গেল। কিন্তু তাই বলে বুকে কখনো কাঁপুনি আসেনি তা তো না। তাই গম্ভীর মুখে, পড়াশোনা কিন্তু সবার আগে রুমি, কেরিয়ার না হলে কি হয় জানিস তো, বলে দিয়েছিল অনন্যা। যদিও জানতো রুমি পড়াশোনার কেরিয়ার দুটি বিষয়ে সিরিয়াস যথেষ্ট। কলেজে পড়তে পড়তে ইন্টার্নশিপ করেছে, হাতে কলমে কাজ শিখেছে, যাতে সেটা পড়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে দেয়। রুমির যে বয়ফ্রেন্ড আছে সেই সপ্তক ছেলেরও যথেষ্ট ঝকঝকে। মাত্র একবারই বাড়িতে এসেছিল রুমির সঙ্গে, মাস 6 আগে। রুমির সেদিন পিরিয়ডের যন্ত্রণা ছিল খুব। কলেজের পরে দুজনের দেখা হয়েছিল।
ছেলেটি ছাড়েনি রুমিকে একা, নিজে বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। শনিবার ছিল সেদিন। গায়ে হালকা জ্বর নিয়ে বাড়িতেই ছিল অনন্যাও। তার মধ্যেই রুমিকে নিয়ে সপ্তক এলো বাড়িতে। যন্ত্রণায় প্রায় কুঁজো হয়ে যাওয়া মেয়েকে সামলানোর মাঝেই বারবার চোখ চলে যাচ্ছিল সপ্তকের দিকে। কি অসম্ভব কেয়ারিং একটি ছেলে। বেশি কথা বলে না, কিন্তু কেমন বুদ্ধি করে ওষুধ তো এনেছিল, আবার একটা হট ওয়াটার ব্যাগও এনে দিয়েছিল যাতে রুমি একটু আরাম পায়। কোথা থেকে যেন শুনেছিল গরম জলের ছেঁক দিলে ভালো হয় এই ব্যথার সময়। তুলনা করা অনুচিত হলেও চোখে জল এসেছিল অনন্যার, আবার একটা আক্ষেপও হচ্ছিল। সেই দিনের আক্ষেপটাই ঘুরে ফিরে আসছিল বারবার অনন্যার মনে। রুমি ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওর ফোনের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে দেখেছিল বেশ কয়েকটি কেমন আছিস এখন মেসেজ। হয়তো সেই দিনটা একটা অনুভূতির শুরু ছিল। পরের দিন থেকে রুমির ব্যথাটা অনেকটা কমে গেছিল ঠিকই, কিন্তু সপ্তক ডার্ক চকোলেট পাঠিয়েছিল ওকে। নিজের মেয়ে আত্মজা, তবু অদ্ভুত একটা চিনচিনে কষ্ট হচ্ছিল যেন। আচ্ছা, জীবনটাকে কি আবার নতুন করে শুরু করা যায় না? সেদিন হয়তো জ্বরটা একটু বেশিই ছিল অনন্যার, তাই ঘোর লাগা মাথায় ভাবছিল একের পর এক সম্ভাব্য অসম্ভাব্য সব কথা। ডাক্তারবাবু বলেছেন ওজন কমাতে, নইলে আর্লি মেনোপজ হয়ে যাবে। এখনই? আকুল হয়ে জিজ্ঞেস করেছিল অনন্যা। 45-এর আগেও মেনোপজ হতে পারে, পুরোটাই আপনার শরীর হরমোনের খেলা। তবে হ্যাঁ, অতিরিক্ত ওজন, থাইরয়েড, পিসিওডি, পিসিওএস এবং আমাদের লাইফস্টাইল, এইসব তো অবশ্যই একটা বড় কারণ। শেষ হয়ে যাবে? তখনও যেন বিশ্বাস হচ্ছিল না অনন্যার। মেনোপজ তো একটা খুব স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যদি না আপনি শারীরিকভাবে মা হতে চান, তাহলে তো এতটা আপসেট হওয়ার কিছু হয়নি, মৃদু হেসে বলেছিলেন ডাক্তারবাবু। জবাব দেয়নি অনন্যা। কী বা বলতো? দীর্ঘদিন শারীরিকভাবে দূরেই আছে শ্রমিক, কিন্তু আজকাল যে মাঝে মাঝেই একটা হাহাকার হয়, মনে হয় জীবনে কিচ্ছু পেলাম না। আর মেনোপজ হয়ে যাওয়া মানেই তো বুড়ি হয়ে যাওয়া। বাড়িতে ফিরেও মনটা খারাপই ছিল অনন্যার। একটু অন্যদিকে মনটা ঘোরানোর জন্য মোবাইলে অর্থহীনভাবে স্ক্রল করছিল, একটার পর একটা রিল। কত রকমের ভাবভঙ্গি, কত রকম কথা, যাকে এখনকার ভাষায় কন্টেন্ট বলা হয়। হঠাৎ কী যে হলো অনন্যার, আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। খুঁটিয়ে খুঁটিয়ে খুব মন দিয়ে দেখছিল নিজেকে ও। হ্যাঁ, অনেকটাই মোটা হয়ে গেছে বটে, কিন্তু চোখ মুখ এখনও বেশ ঢলঢলে ওর। এই যে এত পরিশ্রম যায়, কিন্তু এখনও ত্বক মোলায়েম। চোখ ক্লান্ত হলেও কটাক্ষ খেলে ভালোই। হয়তো সেদিনটাতেই কিছু একটা ছিল, এমন কিছু যা পাল্টে দিয়েছিল ওকে ভিতর থেকে। তাই পরের দিন থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করে দিয়েছিল অনন্যা। বিকেল গড়িয়ে সন্ধে হলেই এগরোল, কচুরি, মোমো বা নিদেন পক্ষে চপ খাওয়ার ইচ্ছে হতো ওর। পেটে আগুন জ্বলতো তখন যেন। কিন্তু সেই দিন থেকে ফেরার সময় ঝালমুড়ি বা ছোলা মাখা খাচ্ছে। বাড়িতে ফিরে রান্নাঘরে ঢোকার আগে মুখে লাগিয়ে নিচ্ছে বেসন আর টক দইয়ের মিশ্রণ। সপ্তাহ এইভাবে চালানোর পরে ইউটিউব দেখে ব্যায়াম শুরু করে দেয় অনন্যা। খাদ্যাভ্যাসে আনে আরও পরিবর্তন। কিন্তু এত করেও ওজন তো কমছে না। যে কারণে এত কষ্ট, ওজন কমানোর চিন্তা, সেটাও হচ্ছে না এতগুলো মাস হয়ে গেল। বুক ভাঙা দীর্ঘশ্বাসটা ফুটে ওঠে বারবার। বুড়ি কি হয়ে গেলাম তবে? অফিসে অনন্যার এক অসমবয়সী বন্ধু আছে, সৌমি। রুমিরই বয়সী মেয়েটি, কিন্তু কি সহজেই আপন করে নিয়েছে অনন্যাকে। ও তো সারাক্ষণ বলতে থাকে, ম্যাম তুমি জানো না, 40 ইজ দ্য নিউ 20। এই হিসেবে তুমি আর আমি সেম এজ, তাই আমরা ফ্রেন্ডস। সৌমি ওকে অনেক ছোট ছোট জিনিস শিখিয়েছে। ইউটিউব দেখে ব্যায়াম শেখার আইডিয়াটাও ওর। আবার সৌমিকে দেখেই কয়েকটা জামা কিনেছে অনন্যা, ওই যেগুলোকে ওয়ান পিস ড্রেস বলে। একটা আবার তার মধ্যে স্লিভলেস। কোনোদিন এরকম কিছু পরেনি অনন্যা, কিন্তু পরার ইচ্ছে ছিল খুব। অনেক ভেবে একদিন একটা হালকা হলুদ রঙের জামা পরেছিল অনন্যা, একদম পায়ের পাতা পর্যন্ত লম্বা গাউন। এই রকম জামা তো বাড়িতেও পরে নাইট হিসেবে, কিন্তু জামাটা পরার পরে পরেই নিজের চোখেই যেন নিজেকে একদম অন্যরকম লাগছিল অনন্যার। যেন সেই কবেকার অনন্যা, যাকে এতগুলো বছর হারিয়েই ছিল। গত 2 মাসে একটু একটু করে পাল্টে গেছে অনন্যা, এতটাই একটু একটু করে যে নিজেও বুঝতে পারেনি। কিন্তু আশপাশের লোকেরা, রুমি এমনকি শ্রমিকও এতদিনে চোখ মেলে দেখছে যেন ওকে।
অথচ সেরকম কিছুই করেনিও। চুল কেটেছে একটা নামি পার্লার থেকে, হাতে পায়ে ওয়াক্স করেছে এই 2 মাস, কয়েক জোড়া ট্রাউজার আর মানানসই টপ কিনেছে, একটা ভালো সানগ্লাস, সানস্ক্রিন লোশন, গালে লাগানোর জন্য একটা চিক টিন্ট। এই এতটুকুতেই যেন নিজের চোখে নিজেকে অসামান্য মনে হয় ওর। নিজেকেই বোঝায়, আমি তো অনন্যাই। রুমির সঙ্গে আরও একদিন বাড়িতে এসেছিল সপ্তক। একটি বিখ্যাত কলেজে ম্যানেজমেন্ট পড়তে চলে যাবে ও। তার আগে দেখা করতে এসেছিল সপ্তক। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল অনন্যার। অটোর লম্বা লাইন। বাড়িতে ফিরে দেখেছিল রুমি কফি বানাচ্ছে। ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার নিয়ে রান্নাঘরের সামনে বসে গল্প করছে সপ্তক। যাকে মুখ চোরা বলে মনে হয়েছিল, সে তো বেশ পটর পটর করতে পারে। দেখে ভালো লেগেছিল অনন্যার। ওর সঙ্গেও জমিয়ে গল্প করেছিল সপ্তক। আর বার দুয়েক বলেও ছিল, আন্টি, ইউ আর লুকিং বিউটিফুল। সপ্তক চলে যাওয়ার পরে মেয়ের দিকে চোখ গেছিল অনন্যার। ঘাড়ের কাছে একটু যেন লালচে দাগ। আর ভাবতে চায়নি অনন্যা, আত্মজা হলো তারও তো ব্যক্তিগত পরিসর আছে। সেখানে শুধুমাত্র সন্দেহের বশে অনুপ্রবেশ করা অনুচিত। তাও বুকের মাঝে একটা কূট ভাব এসেছিল যেন। সেই পুরনো হাহাকারটা চলে আসছিল। জীবন প্রবাহ বহি কালো সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে? যেসব কর্পোরেট অফিসে স্পন্সরশিপের জন্য যোগাযোগ রাখতে হয় অনন্যাকে, তাদের মধ্যে আছে একটা নামি স্টিল কোম্পানিও। আর সেই কোম্পানিতে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছেন যিনি, সেই সিদ্ধার্থ ব্যানার্জি ঠাড়ে ঠোড়ে বহুদিন ধরেই বলছেন ওকে খুব পছন্দ ওর। এমনিতে সুপুরুষ সিদ্ধার্থ, কিন্তু এমনভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে থাকেন, ঘেন্না লাগে ওর। কিন্তু এখন অনন্যার মনে হয়, এত উচ্চ পদাধিকারী মানুষ যখন এইভাবে দেখেন, নিশ্চয়ই ও এখনও ফুরিয়ে যায়নি। এমনকি খুব গোপনে নিজের কাছেও স্বীকার করা যায় না, প্রায় সেইভাবেই ও উপভোগ করে সেই চোরা লোভী চাউনি। মনে হয় এও যেন এক স্তুতি। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রকমের রিল দেখা যায়। কোনো কোনো রিল খুব ভালো লাগে, আবার অনেক রিল আছে দেখতে অশ্লীল লাগে। কিন্তু তাদেরই যেন লক্ষ লক্ষ দর্শক, আর যত দর্শক সে তত বেশি টাকা পায়। মাঝে মাঝে অনন্যারও ইচ্ছে করে রিল বানানোর। অন্তত কিছু মানুষ তো দেখবে ওকে, মুগ্ধও হবে হয়তো। স্বীকার করতে দ্বিধা হয়, তবু খানিকটা ইচ্ছে করেই অনন্যা একটা নতুন প্রোফাইল ফটো দিয়েছে ফেসবুকে। সেখানে ওর বক্ষ বিভাজিকা বেশ খানিকটা দৃশ্যমান। ওদের অফিসের একটা অনুষ্ঠানে তোলা ছবি। তখন দেখে বিরক্ত হয়েছিল, কিন্তু এখন এই মানসিক অবস্থায় মনে হচ্ছে এই ছবিটা কিছু লোভী দৃষ্টি যেমন আনবে, তেমনি হয়তো কিছু মুগ্ধ দৃষ্টিও। যত এইসব ভাবে হয়তো ততই গরম লাগে ওর। ঘাম হয় না, কিন্তু সারাটা শরীর যেন বিনবিন করে গরমে। মোটমাট বুড়ি হওয়া যাবে না কিছুতেই। এই মাসেও পিরিয়ড হলো না। অফিসের পরে ডাক্তারের কাছে গেছিল আবার অনন্যা। ব্যথা আছে, অথচ পিরিয়ড হচ্ছে না। এদিকে ডাক্তারের পরামর্শ মতো আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট একদম ঠিকঠাক, কোনো সিস্ট নেই। থাইরয়েড আছে ঠিকই, কিন্তু তা নির্ধারিত মাত্রা থেকে সামান্যই বেশি। বাকি সব কিছু দেখে ডাক্তারবাবু বললেন, এখন সময় এসেছে শরীরের নিয়ম মেনে মেনোপজ হয়েছে এমন মানসিক প্রস্তুতি নেওয়ার। এরপর হয়তো মাসখানেক পরে আবার হবে, তারপর আবারও অপেক্ষা। এভাবেই কেটে যাবে সময়। আরও একবার ডাক্তারবাবু চেম্বার থেকে এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফেরে অনন্যা। নেহাত রাস্তায় কাঁদতে নেই তাই, নইলে বারবার চোখে জল এসে গেছে আজ। বাড়িতে ফিরে দেখে রুমি খুব হাসি খুশি। মা মা মা। ক্লান্ত শরীর, বেহাল মন, তবু হাসতে হয়। জানো আজ কি হয়েছে? আমাদের ক্লাসে একটা কন্টেন্ট মেকিংয়ের প্রতিযোগিতা ছিল। আমি তোমার রোজের কিছু ক্লিপিংস নিয়ে বানিয়েছিলাম সেটা। তোমাকে বুঝতেই দিইনি, তাই খুব ন্যাচারাল আর অথেন্টিক এসেছিল। সেটা সব্বার ভালো লেগেছে। আমাকে দেখে? তোমার ট্রান্সফরমেশন দেখে মা। সবাই বলছে এই যে তুমি নিজের স্টাইল পরিবর্তন করেছো এতগুলো বছর পরে, এত ঝকঝকে লাগে তোমাকে আজকাল, এও একটা খুব বড় ইন্সপিরেশন। আমি আবার ইন্সপিরেশন? আলগা হাসে অনন্যা। তুমি নাও তো কে মা? কজন পারে নিজের হরমোনাল চেঞ্জকে মেনে নিয়ে নিজেকে আবার ভালোবাসতে? অবাক হয়ে মেয়ের দিকে তাকায় অনন্যা। মা, আমরা আজকাল নিজেকে ভালোবাসার কথা খুব বলি, মুখেই বলি বেশিরভাগ। তুমি করে দেখালে মা। রুমি, আমি মুভিতে দেখেছি মা, হরমোনাল চেঞ্জের এই সময়টা কত কষ্ট হয়।
তুমি তো বুঝতেই দিলে না আমাদের। তুই কি করে জানলি? ও মা, জানবো না? এই যে তুমি পিরিয়ড হলে ঠাকুর পুজো করো না বলে আমাকে করতে বলো, এতগুলো মাস তো বলোই নি, তার মানেই তো। আর মা, তুমি নিজের খেয়াল রাখছো, দেখো কত গ্লো করেছে তোমার স্কিন, অথচ বাড়ি ফিরে তো মুখটাও ধোওনি এখনো। থাম তুই। ছদ্মর আগে বললো বটে অনন্যা, কিন্তু তীর তীরে একটা ভালো লাগাও এলো বুকে। কথাটা তো খুব ভুল নয়। ওজন না কমলেও নিজের মধ্যে একটা হালকা ভাব টের পায় আজকাল। আগে এত ফাস্ট ফুড খেত বলেই হয়তো মুখে ব্রণ ও ফুসকুড়ি লেগেই থাকতো, এখন আর হয় না। হ্যাঁ, বয়স বাড়ছে, অভিজ্ঞতাও তো কত হলো। সবটাই কি খারাপ? ভালোও তো হয়েছে কত কিছু। এক সময় যখন স্কুলে পড়তো ভাবতো বড় হলেই ভালো, পড়াশোনা করতে হবে না, চাকরি করে টাকা পাবে এত এত। একটু বড় হওয়ার পরে হয়তো ওই হরমোনের প্রভাবেই ভাবতো বিয়ে হবে, সংসার হবে। আবার বিয়ের পরে ভাবতো যদি একটা চাকরি করতো। এইভাবেই তো এক বুক অতৃপ্তি নিয়েই কেটে যায় একটা জীবন। শুধু অনন্যার নয়, প্রত্যেকের। হয়তো শ্রমিকেরও অতৃপ্তি আছে ও নিজের মতো করে, যা অনন্যাও বুঝতে চায়নি। ও সৈত্য, তা ঢাকতে চেয়ে অসহায় আক্রমণ, এও কি বোঝাচ্ছিল? গরম লাগার ভাবটা ফিরে আসছে আবার। বছর কয়েক আগের এক ঊষর গ্রীষ্মে ওদের অফিসের একটা প্রজেক্টের কাজ ওরা পুরুলিয়া গেছিল, আর সেখানে দেখেছিল কিভাবে অতি পরিচিত কাঁসাই নদী শুকিয়ে গেছে অনেকটাই। কিন্তু তাও বড় মায়াময় লেগেছিল নদীর চারপাশ, ওর বড় বড় গাছে ভর্তি। অত গরমেও মায়াবী একটা ভাব ছিল যেন। আজ নিজেকেই সেই কাঁসাই নদীর মতোই মনে হচ্ছে অনন্যার। শুষ্ক, কিন্তু এখনও মায়াময়। সংসারকে সামলেছে, এখনও সামলাচ্ছে। আর এই নতুন বাঁকে এসে যা করেছে তা তো আসলে নিজেকে ভালোবেসেই। হ্যাঁ, নদীর বাঁকে অনেক সময় কাঁটা থাকে, ওর জীবনের বাঁকেও তাই হয়েছে হয়তো। তবু নদীর মতো করেই নিজের গতিপথ ঠিক খুঁজে নিয়েছে অনন্যা, নিজেকে নতুন করে চেনার, নিজেকে ভালো রাখার গতিপথ। শাওয়ার চালিয়ে তার নিচে দাঁড়িয়ে রইল অনন্যা অনেকক্ষণ, অনেকক্ষণ। পুনর্জন্মের প্রস্তুতি নিচ্ছে যে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।